আচ্ছা, আজকে একটা বিশেষ ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে শনির সাড়ে সাতি সম্পর্কে। শনির সাড়ে সাতি সম্পর্কে সাধারণ মানুষের মনের মধ্যে যতটা বেশি ডাউট রয়েছে, তার থেকে বড় ডাউটটা তৈরি হয়েছে অ্যাস্ট্রোলজারদের জন্য। কারণ তাদের কাছে এটা একটা সবথেকে বড় বিজনেস হয়ে গেছে। তাদের মেইন মোটিভটাই হচ্ছে মানুষকে বোকা বানিয়ে টাকা ইনকাম করা, আসল জ্ঞানটা না দিয়ে। শনির সাড়ে সাতি আসলে কিছুই না। আপনি যদি আপনার কুণ্ডলী দেখেন, কুণ্ডলীতে যেখানে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ ধরুন আপনার বৃষ লগ্নের কুণ্ডলী, বৃষ লগ্নের কুণ্ডলীতে চন্দ্র হয়তো আপনার তৃতীয় ঘরে বসে রয়েছে। এবার তৃতীয় ঘরে যদি চন্দ্র বসে থাকে, শনি যখন দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর ও চতুর্থ ঘর দিয়ে ট্রানজিট করবে, তখনই সেটাকে সাড়ে সাতি বলা হবে। এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট। আপনারা হয়তো ভালো করে বুঝতে নাও পারেন, তবু আরেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করছি খুব সাধারণ ভাষায়। শনি যেখানে আপনার বর্তমানে অবস্থান করছে, আর চন্দ্র বর্তমানে যেখানে অবস্থান করছে, এটা তো অ্যাস্ট্রোলজিক্যাল দুনিয়া। আপনার অ্যাস্ট্রোলজিক্যালে কি হয় যে প্রত্যেকটা গ্রহ কোনো সময় স্থির থাকে না, কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে থাকে, কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে থাকে। আপনার চন্দ্র প্রত্যেক ২.৫ দিনে এক একটা রাশি পরিবর্তন করে, আর শনি আপনার ২.৫ বছরে এক একটা রাশি পরিবর্তন করে। মানে সব থেকে কম সময় একজন রাশি পরিবর্তন করছে, আর একজন সব থেকে বেশি সময় রাশি পরিবর্তন করছে। এই জন্য শনি রাশি পরিবর্তন করাটা একটা ভাইটাল এফেক্ট দেখা দেয় সমাজে, সোসাইটিতে, আমাদের ওভারঅল ইউনিভার্সের মধ্যেই। এখানে এবার বিশেষ যে বিষয়টা হলো, সেটা হচ্ছে আপনার কুণ্ডলিতে চন্দ্রমা যেখানে অবস্থান করছে, জন্মকুণ্ডলিতে আপনার চন্দ্রমা যেখানে অবস্থান করছে, ঠিক সেই ঘরটার ওপরে যখন শনি অবস্থান করবে, তখন আপনার সাড়ে সাতি বলে ধরা হবে। সেই ঘরটাতে ধরা হবে এবং তার পাশের ঘরটাতে ধরা হবে। অর্থাৎ শনি যেখানে রয়েছে চন্দ্রমার উপরে, তার আগের ঘর, পরের ঘর এবং ওই ঘরটা, এই ৩ টে ঘরেই সাড়ে সাতি হয়। এর বাইরে কোথাও সাড়ে সাতি হয় না। এবার ধরুন কারো মেষ রাশি। এবার শনি যখন মীন রাশিতে অবস্থান করবে, তখন থেকে তার সাড়ে সাতি শুরু হবে। কখন শেষ হবে? যখন শনি মেষ রাশিতে প্রবেশ করবে এবং শনি যখন বৃষ রাশিতে প্রবেশ করবে এবং বৃষ রাশি থেকে যখন মিথুন রাশিতে যাবে, এই মীন থেকে বৃষ রাশি অব্দি টাইম পিরিয়ডটাই হলো তার সাড়ে সাতি। বোঝা গেল সাড়ে সাতি বিষয়টা কি? এবার সাড়ে সাতি বিষয়টাকে আপনি যদি ভেঙে অ্যানালিসিস করে দেখেন, দেখবেন ৭.৫ বছর আসছে। আড়াই, আড়াই, আড়াই। প্রথম ২.৫ বছর যেটা সাড়ে সাতি শুরু হয়, এই টাইমে আপনারা দেখবেন আপনাদের এক্সপেন্স অনেকটা বেশি বেড়ে যাবে। এক্সপেন্স মানে হচ্ছে আপনার যে টাকা পয়সা, আপনার যে জমানোর টেন্ডেন্সি থাকে বা ধরে রাখার ক্যাপাসিটি থাকে, সেটা দেখবেন আপনি চাইলেও বা না চাইলেও টাকাটা ক্রমশ খরচা হতেই রয়েছে। সেকেন্ড যে জিনিসটা দেখতে পাবেন যে আপনার উপরে কাজের প্রেশার আসবে, আপনার উপরে দায়িত্ব বাড়বে। থার্ড যেই বিষয়টা, সেটা হচ্ছে ফ্যামিলি থেকে আপনি যে ইমোশনটা আশা করেন যে আপনাকে আন্ডারস্ট্যান্ড করবে, আপনার কথাটা বুঝবে, সেই বিষয়টা থেকে অনেকটা বেশি ল্যাক হয়ে যায়, অনেকটা কম ফিল হয়। আপনি ফ্যামিলি মেম্বারদের সাথে তো রয়েছেন, বাট স্টিল একটা ইমোশনাল ডিসটেন্স হয়ে যায়। এবার যদি ইমোশনাল ডিসটেন্স না হয়, তখন কি হবে? তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো দেখা যায় যে ফরেনে কারো জব লেগে গেছে বা অন্য কোনো প্লেসে সে শিফট করেছে। অর্থাৎ ধরুন সে কলকাতায় থাকতো, বর্তমানে সে ব্যাঙ্গালোরে চলে গিয়েছে। এরকম এক ধরনের একটা সিচুয়েশন দেখা যায়। আইদার ইমোশনাল ডিসটেন্স ক্রিয়েট হবে বা আপনার রিলোকেশনের একটা ব্যাপার থাকবে। এবার যদি এই দুটোর মধ্যে কোনোটাও না দেখা যায়, তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে হেলথ ইস্যু। এই বিষয়টা নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো। এবার শনির সাড়ে সাতির যে প্রথম ফেজ থাকে, এই টাইমে আপনি যদি স্পিরিচুয়ালিটিকে অ্যাডাপ্ট করতে পারেন, অর্থাৎ আপনি দেব-দেবীর ভজনে সময় কাটাচ্ছেন, সেটা কিন্তু না। আপনি স্পিরিচুয়ালিটি, অর্থাৎ আপনার ভেতর থেকে যে জিনিসটা আসছে, যে সামথিং স্পিরিচুয়াল, আপনাকে কি করে বোঝাবো? একটা সাধন ভজনের মধ্য দিয়ে। মানে দেখানোর জন্য ঠাকুরের জপ-টপ করছে সেটা কিন্তু না। আপনি মেডিটেশনে টাইম স্পেন্ড করছেন। আপনি যোগ ব্যায়ামে, আপনি প্রাণায়ামে টাইম স্পেন্ড করছেন। সেই সময়ে আপনার সাড়ে সাতিটা অনেকটা ভালো হতে শুরু করে। তার সাথে আপনাকে যেটার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে স্লিপ। আপনাকে ঘুমের দিকটা প্রপারলি দেখতে হবে। আপনি যেন প্রপারলি ঘুমান। আপনার যদি ঘুমানোর টাইম পিরিয়ড যদি ঠিক না থাকে, সাড়ে সাতি কিন্তু আপনাকে খুব ট্রাবল দেবে। অ্যান্ড তার সাথে
আপনাকে আইসোলেশন, সলিটিউড এই সমস্ত জায়গাতে নিজেকে নিয়ে যেতে হবে। আইসোলেশন মানে হচ্ছে, ধরুন আপনি 10 জনের মধ্যে বসে রয়েছেন, বাট স্টিল আপনি সবার থেকে ডিটাচ রয়েছেন। আপনি নিজে থেকে নিজের কথা ভাবছেন যে কিভাবে বেটার করা যায়, কিভাবে কি আরো লাইফটাকে বেটার করব, আমার ভুল কোথায় হচ্ছে, আমার মিস্টেক কোথায় হচ্ছে। অর্থাৎ আপনি নিজের অন্তরে নিজেকে বিশ্লেষণ করছেন। নিজেকে আপনি যত বেশি বিশ্লেষণ করবেন, তত আপনি জানতে পারবেন যে আপনার লাইফে ভুল, মিস্টেক এগুলো কোথায় হচ্ছে এবং সেগুলোকে কিভাবে ঠিক করা যেতে পারে। আরেকটা জিনিস যেটা আপনাকে জানতে হবে যে কোনো জিনিসকে লেট গো করা। অর্থাৎ আপনি কোনো জিনিস যদি ধরে বসে থাকেন 7.5 টাইম পিরিয়ডে, সেটা আপনার সবথেকে বড় মিস্টেক হবে। আপনাকে এটা একসেপ্ট করে নিতে হবে যে লাইফ ক্রমশ সবসময় চেঞ্জ হতে থাকে। তাই জন্য 7.5 টাইম পিরিয়ডে আপনি এটা কোনোদিন ভাববেন না যে আজকে যে আপনার সাথে রয়েছে কালকে সে আপনার সাথে থাকতেই পারে। 7.5 টাইমে শনি আপনাকে ডাইরেক্টলি দেখে দেয় যে তুমি যার উপরে বিলিভ করছো, তুমি যার উপরে ট্রাস্ট করছো, সেই মানুষটা কি আদৌ তোমার যোগ্য? সেই মানুষটা কি আদৌ তোমার কথা ভাবে? শনি আপনাকে এই জিনিসগুলো বারংবার, বারংবার কন্টিনিউয়াসলি ওয়েতে ফিল করাবে। সো 7.5 টাইমে লেট গো করাটা খুব স্বাভাবিক ব্যাপার। কোনো অস্বাভাবিক বিষয় নয়। দেন সেকেন্ড, শনি যখন আপনার চন্দ্রের উপরে অবস্থান করে, অর্থাৎ যখন অ্যাকচুয়ালি শনি আপনার চন্দ্রের উপরে আসে, বা এটাকে সেকেন্ড ফেজ অফ 7.5ও বলা হয়, কিংবা আপনার জন্ম নক্ষত্রের উপরে আসছে বলে এটা জন্ম ফেজও বলা হয়ে থাকে। এই টাইমটা সব থেকে বেশি ক্রুশিয়াল পয়েন্ট, কারণ শনি এবার ডাইরেক্টলি অ্যাটাক করা শুরু করেছে। এতক্ষণ অব্দি শনি আপনাকে মানে একটা সাইড থেকে, ফ্যামিলি থেকে ডিসলোকেট করছিল, আপনাকে ফ্রেন্ডস থেকে ডিলোকেট করছিল, আপনার সাথে একটা ব্যারিয়ার তৈরি করছিল, আপনার উপর প্রেশারাইজ ক্রিয়েট করার চেষ্টা করছিল ইনডাইরেক্ট হতে। নাও ইট উইল বি ডাইরেক্ট। কিভাবে? এখানে শনি আপনাকে ডাইরেক্টলি মাইন্ড অ্যাটাক করবে। আপনার ডাইরেক্টলি ফিল হবে যে আমি যে কাজটা করছি কতটা রেট রয়েছে সাকসেসের, ওটা কি আদৌ সফল হবে কি হবে না। দেন আপনার ফার্স্টে যেটা হবে ইমোশনাল ডিটাচমেন্ট। ফার্স্টে ডিটাচমেন্ট, যে আপনি কারোর কাছ থেকে আশা রেখেছেন, কিছু রেখেছেন, আপনাকে এমন কিছু না কিছু ঘটনা ঘটবেন যে আপনি সামনের মানুষের থেকে ইমোশনালি ডিস্টেন্স হয়ে যাবেন। দেন মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। যদি মায়ের সাথে সম্পর্ক খারাপ না হয়, মায়ের কিন্তু হেলথ ইস্যু হতে পারে। বিশেষ করে মায়ের পায়ের দিকে, কোমরের দিকে এই সমস্ত জায়গাতে ব্যথা হওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। তাই জন্য আমি বলছি, যদি 7.5 সেকেন্ড ফেজ চলে, তখন আপনি আপনার মায়ের হাত পা টিপে দেবেন, ওই কোমর টমর টিপে দেবেন, ওখানে তেল মালিশ করবেন, সর্ষের তেল দিয়ে মালিশ করবেন, তাহলে কিন্তু খুব ভালো। দেন মেন্টালি একটা ডিসকমফর্ট তৈরি হবে, যেটা আপনি মাথাটা না সবসময় মনে হবে যে ভন 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 করে ধরে রয়েছে, বা একটা যেন প্রেসার, যে একটা হয় না যে একটা জারকে যেরকম চিপে রেখে দিলে যেরকম একটা হয়, একটা স্পঞ্জের বলকে আপনি যদি জোরে ধরে রাখেন, যেই ফিলটা আসে আপনার মেন্টালি সবসময় ওই ফিলটা আসবে। মেন্টাল সিকিউরিটি নিয়ে একটা সবসময় ইস্যু থাকবে। আপনার যে হ্যাবিটস গুলো রয়েছে সেই হ্যাবিট গুলো আপনাকে অনেকটা বেশি প্রবলেম দেবে। মানে আপনার যে ডে টু ডে লাইফের যে হ্যাবিট গুলো, যেগুলো এতদিন ধরে আপনাকে সাপোর্ট করে আসছিল, আপনার এখন হঠাৎ করে মনে হবে যে এই হ্যাবিট গুলো আমাকে কি এবার চেঞ্জ করা দরকার। দরকার হলে আপনাকে চেঞ্জ করতে হবে, কারণ শনি 7.5 আপনাকে চেঞ্জ করাবেই। দেন পাবলিক ইন্টারাকশনে আপনার প্রবলেম হবে, যে কোনো মানুষের সাথে আপনি কথা বলছেন, সেখানে আপনার কথাটাকে মিস ইন্টারপ্রেট করা হলো, ভুল বোঝা হলো, ভুল অ্যানালিসিস করা হলো, এখান থেকে একটা প্রবলেম আসবে। দেন আপনার ইনার পিসে প্রবলেম আসবে। আপনার মানসিক যে শান্তি রয়েছে সেই শান্তিটা যেন আপনি ফিল করতে পারবেন যে সেই শান্তিটা এখন যেন আর নেই। আপনি যতটা ভালো ভেবেছিলেন যে আপনি নিজের লাইফটাকে নিয়ে এখানে এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, সেই সমস্ত কিছু তো হবেই না। পজিটিভের জায়গায় বরঞ্চ ঘুরে নেগেটিভ হবে। এটা সবার সাথে হবে না। যদি আপনার লাইফে ইমোশনাল ম্যাচুরিটি জিনিসটা থাকে, যদি আপনি নিজের ডিসিপ্লিনটা ধরে রাখতে পারেন, এবং আপনি যদি এটা বিলিভ করেন লাইফ ইজ আ গেম, কনসিস্টেন্স ওয়েতে যদি চেঞ্জ হয়, তাহলে কোনোদিন খারাপ কিছু হয় না। ওই যে একটা সংস্কৃতে কথা রয়েছে না, চক্রবর্ত পরিবর্তনে চ সুখানিচ দুঃখানিচ, অর্থাৎ সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে। আপনি কোনো সময় সুখকে আলটিমেট ভাববেন না, দুঃখকে আলটিমেট ভাববেন না। যদি এরকম একটা টেন্ডেন্সি নিয়ে চলতে পারেন যে চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট, এভরিথিং টেম্পোরারি, তাহলে দেখবেন আপনার 7.5 সেকেন্ড ফেজটাও খুব ভালো যাবে। এবার থার্ড ফেজে যেটা হয়, থার্ড ফেজ তো আপনার সেকেন্ড হাউসের উপরে আসে। এই টাইমে আপনার মানি রিলেটেড ইস্যু দেখা যায়। আপনার কাছে টাকা কম হতে শুরু করে। আপনার ফ্যামিলি ওরিয়েন্টেড জায়গা থেকে ইস্যু আসতে পারে। আপনার কথাবার্তার জায়গা থেকে ইস্যু আসতে পারে। আপনার ফুড রিলেটেড বিষয়ে ইস্যু আসতে পারে। হ্যাঁ, শনি যখন আপনার থার্ড ফেজে আছে, এই টাইমে কিন্তু ফ্যামিলির উপরে মাঝে মধ্যে প্রচন্ড বেশি ডাইরেক্ট অ্যাটাক শুরু হয়। মানে এই টাইমে আপনাকে আরেকটা সিক্রেট কথা বলে রাখছি,
যখন শনি সাড়ে সাতি থার্ড ফেজ চলবে না, ফ্যামিলি মেম্বারদের যদি ছোটখাটো কোনো একটা ইস্যু হয়, আপনি ডাক্তারের কাছে যাবেন। কারণ এই বিষয়টা আমি খুব একটা বলতে চাই না। উ তবুও একটা হিন্টস দিয়ে রাখছি। শনির ৭.৫ যখন থার্ড ফেজ চলে, অনেক নেগেটিভ ঘটনা ঘটে, যেগুলো আপনি কোনদিন এক্সপেক্ট করতে পারেন না। সেই জন্য শনির ৭.৫ থার্ড ফেজ নিয়ে সবসময় প্রিপেয়ার থাকবেন। অ্যান্ড খাবার রিলেটেড বিষয় নিয়েও আরো বেশি কেয়ারফুল থাকবেন। এমন কোনো উল্টোপাল্টা খাবার খাবেন না। খাবারের মধ্যে থেকে পয়জনাস কিছু একটা হতে পারে। খাবার নিয়েও বি কেয়ারফুল। শনির যখন থার্ড ফেজ চলে, আমি আপনাকে বলব আপনি যা আর্ন করছেন তার ম্যাক্সিমামটা সেভিং এ রাখবেন। তাকে সেই সেভিংটাকে ম্যানেজ করুন এবং ওই সেভিংটাকে ম্যানেজ করার পরে ৭.৫টা শেষ হলে সেই টাকাটাকে বিল্ড করুন। কারণ শনির ৭.৫তে যদি আপনি এই টাকাটাকে সেভ না করেন, তাহলে কিন্তু আপনার জন্য লট অফ ট্রাভেল উইল বি কামিং ইন দ্য আপকামিং ডেজ। বোঝা গেল? এটা হচ্ছে শনির ৭.৫ ওভারঅল বিষয়টা বললাম। এরপরেও আরো কিছু জিনিস ডিসকাস করার রয়েছে, যেটা আমি একদম এন্ডে খুব সহজে বলছি। ১. শনি আপনার কোথায় অবস্থান করছে লগ্নকুণ্ডলীতে? ২. আপনার রাশি কি? আপনার লগ্ন ও রাশির সঙ্গে শনির সম্পর্ক কি? ৪র্থ, শনি আপনার কোনো দুস্থানে দৃষ্টি দিয়ে রেখেছে কিনা? চন্দ্র যদি আপনার দুস্থানে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার ৭.৫ খুব ভালো যাবে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। যদি ৭.৫ আপনাকে প্রপার ইউটিলাইজ করতে হয়, তাহলে আপনাকে ২ টো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড হার্ড ওয়ার্ক। এই জিনিসটার কোনো বিকল্প হয় না। 2nd, কনসিস্টেন্সি ওয়েতে কোনো একটা কাজ করে যাওয়া, ইমোশনাল ম্যাচিউরিটিটা নিজের মধ্যে আনবেন। আদারওয়াইজ আপনি নিজের লাইফে নিজে প্রবলেম ক্রিয়েট করবেন। আশা করি বোঝা গেল ৭.৫ জিনিসটা কি। এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আপনার ৭.৫ চলে বা আপনার এই বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, আপনি আমাকে কমেন্ট করুন। দরকার হলে আমি আমার পার্সোনাল যে নাম্বার আপনাকে দিয়ে দেবো, আপনার সাথে ওয়ান টু ওয়ান অ্যানালাইসিস করব। আপনি ভুল জায়গায় পড়বেন না। টাকা-পয়সা সহজে খরচা করবেন না। আপনি হার্ড আর্ন মানি আর্ন করছেন। শনির ৭.৫ সময়ে আমি এটা দেখে থাকি, মানুষ এই অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, ওই অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে। আপনি তো জানেন যে শনির ৭.৫ টাইমে আপনার টাকাটা খরচা হবে। তো এমন কেন জায়গায় যাচ্ছেন যেখানে আপনার আল্টিমেটলি মানিটা আরো বেশি নষ্ট হবে? একটা অ্যাস্ট্রোলজারের মেইন ভূমিকা হওয়া উচিত আপনাকে সলিউশন দেয়া, পাথর দেয়া নয়। সলিউশন ইস দ্য আল্টিমেট ওয়ে। পাথর এই সমস্ত বিষয় সেকেন্ডারি। আপনি কেন পাথরের কথা বলবেন? আপনি বলবেন যে আমার এর কোনো কিছু রেমেডি রয়েছে কি না রয়েছে। একটা পাথর পড়া কিন্তু খুবই কস্টলি। আপনি যদি বর্তমান দিনে নীলার কথা দেখেন, নীলা আপনি ৬০-৭০ এর নিচে তো ভালো পাবেন না। এবার অত টাকা দিয়ে আপনার পক্ষে নীলা কেনাও তো পসিবল না। সো বি কেয়ারফুল। আপনি নিজের টাইম, মানি যেখানে ইনভেস্ট করছেন, দেখুন যে আপনি আল্টিমেটলি ভালো রিটার্ন পাচ্ছেন কি পাচ্ছেন না। থ্যাংক ইউ। আজকের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি।